শুরু করছি নাটক কাম ব্যাক। আজকের খেলায় যে জিতবে আপনারা সবাই জানেন ফাইনালে তারা দৌড়বে বেহালা ইউনিটের সঙ্গে। ওহো, ওদিকে ক্রস করে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। পাইকপাড়া সবাই তাকিয়ে আছে তাদের হিরো অসীমের দিকে। আমাদের কাউন্সিলর সাহেব এসে গেছেন, সবাই থেকে হাত ধরে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। শ্যামবাজারের প্লেয়াররা নিজেদের মধ্যে ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছে। এখন যেন পাইকপাড়াকে একটু নার্ভাস লাগছে, কিন্তু তার পা থেকে বল ছিনিয়ে নিয়ে শ্যামবাজার জয় আমার দাদাও ভালো খেলে।
এই বলছি শোন না, বলছি আমি ভেতরে যাই বুঝলি? হ্যাঁ চান করতে হবে। ঠিক আছে, তোরা কথা বল। পরে কথা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি আসি। হ্যাঁ শোনো না, পরে যাবে, একটু বসো না, ভেতরে চলো না। খুব সাহস না, মানে বাড়িতে না, আচ্ছা তো থাকবে না কেন? তাছাড়া মাকে আমি ভয় না পাই নাকি? আর তুমি বুঝি পাতায় কি হলো? হ্যাঁ? তুমি বসলে মা ভয় পাবে কেন? আবার কথা হচ্ছে। এবার আমি সত্যি যাই। যাবেন মশাই, যাবেন। এত তারা কিসের? খুব দেমাক না? সবাই খুব আগে তুলেছে কিনা? বলছি কি, ক্লাব ফুটবলে আর কত দিন? এবার একটু অন্যদিকে দেখাবো। হ্যাঁ কথা হচ্ছে, ওকে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। জানো, আজকেরটা নিয়ে এবছরে 99টা হলো। তাই হ্যাঁ। তুমি কোনো আমি জানি, তার মানে আজকেরটা নিয়ে হলো। রচনা, আবার শোনো দরজা দাঁড়িয়ে গল্প। হ্যাঁ, তুই একটা এই দিন দিন ভিঙ্গি হচ্ছে, সেটাকে ভুলে গেছিস নাকি? ভেতরে আয়, ভেতরে আয় বলছি। আমি আসি। হ্যাঁ পরে কথা। ঠিক আছে, পরে কথা বলবো। আসছি। হ্যাঁ আসছি। রচনা, যাচ্ছি তো। কটা বাজে? ওরা ভাই তো আমার বেরোবার সময় হয়ে গেল। এই আসছে দিকটায় জ্বালিয়ে ছাড়বে শরীরটা। অশ্বিনের মাও তাকে এলো না, আমাকে এবার বেরোতে হবে। আরে শরীরটা এই সময় আজ খেলা ছিল বোধ হয়, জার্সি বুট নিয়ে বেরিয়েছে। ছেলেটা খেলে ভালোই, কিন্তু কি পারবে? আমার এই সিকিউরিটি গার্ডের চাকরি আর ওর মায়ের ফুটে চা হন্দির দোকান, এই দিকে ভালো ফুটবলার তৈরি হওয়া যায়? তার জন্য টাকা কানেকশন, সেটা কি শেষ করতে পারবে? আসলে এই হাফের রোগটা ভাড়ায় মনের চোটটা কেমন কমে আসছে। বলে আমি যা পারিনি, কোথায় আশা করবো যে আমার ছেলে হয় নিশ্চয়ই পারবে এই ময়দানে। না না, এবার আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে। না, এবার বেরোই যাই। কি গো, বেরোবে না? হ্যাঁ রে, বলছি মা ফেরেনি? কই আর এলো? হ্যাঁ রে না, তোর খেলা ছিল আজ? হ্যাঁ বাবা। তা ফাইনাল না সেমি? হ্যাঁ জিতেছি। এই ঠান্ডা গরমের মাঝের সময়টা তোমার শরীরের যে অবস্থা না বাবা, আজও কি নাইট ডিউটি? হ্যাঁ রে, ওই পুজো অবধি, পুজোর পর থেকে ডে দেবো বলেছে। জানো বাবা, সামনের মৌসুমে একটা বড় ক্লাবে কথা হচ্ছে। কমলদা বলছিল যদি এই খেলার কোটায় একটা চাকরি পাই, তাহলে তোমাকে আর এই সিকিউরিটি কাজের কাজটা করতে হবে। ছাড় ওসব কথা, ছাড় কথা। আরে বাবা, তুই গোল পেলি আজ? হ্যাঁ বাবা, দুটো। গুড, ভেরি গুড। ছোট বাবা ছোট, এগিয়ে যা। ওই বোকা ডিফেন্স গুলোকে হারিয়ে সুতে কাটি খোকা, সুতে কাটি। তুই তো আমার অশ্বমেধের ঘোড়া। গোল মানে কি খোকা? গোল মানে লক্ষ্য। লক্ষ্য ভেদ করাই কাজ, কোনো বিচ্যুতি নয়। শুধু দেখো আর লক্ষ্য বস্তু ভেদ করো। আসুক বাধা, আসুক বিঘ্ন, দাঁড়াক বিন্ধ্যাচল, আমরা করব লক্ষ্য পূরণ, আমরা তরুণ দল। তোর মনে আছে? হ্যাঁ বাবা, সব মনে আছে, সব। অন্তিমের ওই পাহাড় চূড়ে, কাছের কিংবা একটু দূরে, যাত্রাপথের সমাপ্তিতে যখন রাস্তাচল, অন্তরের ওই বক্ষপুরে আলোক শিখা চলবে সমুজ্জ্বল। ভয় দিলে তোর ধরতে ধ্বজা, আমরা আছি, আমরা তরুণ দল। দুজনে তো জমিয়ে দিয়েছে একেবারে। একটু এগিয়ে গিয়ে ধরলে তো পারতিস। আসলে মা ওই খেলা ছিল তো, তাই। এই মনোরমা, আমি বেরোলাম। মনোরমা, আজও জিতেছে। আর সেটা ঠিকই আছে। জানতিস তো যে মায়ের সময় দোকান
যাবে। আমি একটুও বাঁচাতে পারিনি বলে তো রাগ হচ্ছে তো, কিন্তু খিদে খিদে পেয়েছে, আর কোনো যুক্তি কাজ করে না। কেন করে না? আর আমাদের সঙ্গে এরকম এরকম কেন হয় না? আমি যে বড় আশা করে থাকি না, বড় আশা করে থাকি না, বড় আশা করে না। এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছে বাবা, এক্ষুনি হচ্ছে। সত্যি তো উঠতি বয়সের ছেলে, এটাই তো স্বাভাবিক। এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছে। অসীম, কি রে, কোথাও যাচ্ছিস? না, এই তো। কোথায় আর? তুই প্র্যাকটিস থেকে ফিরলি বুঝি? হ্যাঁ। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কোথায় যাচ্ছিস বললি না তো? আরে ধর, কি আবার হবে? কিছু হয়নি। তোর প্র্যাকটিস ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, ওই রে, বড় ক্লাব, বড় বড় ব্যাপার। আমরা তো সব সাইড বেঞ্চে। হ্যাঁ, তবে তুই গেলে তোকে ওরা অবশ্যই ফার্স্ট ইলেভেনে ডাকতো। ছাড় আমার মতো। আমার মতো অনেক লালুগুলো প্লেয়ার না, ওই পাড়ার হিরো হয়ে সারা জীবন কাটিয়ে। ছাড় আমার, ছাড়। না বস, ওইসব জিম, ওই টিভি, তোর খেলা পুরো ঘুরে ঘুরে যেত ভাই। তুই আয়, তুই আয়, বুঝবি পর। আমি একটু ব্যস্ত আছি, তুই আয়। যার হয় তারই হয়, আমরা সব না হওয়ার তবে। তোর যেখানে চান্সটা হলো না, বুঝলাম না, তুই কাউকে ধর, বুঝলি? আজকালকার দিনে কোনো ক্যাচ না থাকলে। দেবজ্যোতি, তুই আয়, আমি তোর সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে। তোর প্রতি আমার কোনো দোষারোপ নেই রে। আমি জানি তুই খুব ভালো, কিন্তু তুই তো জানিস না তোর বাবা কাউন্সিলর বলেই তোর পথটা এতটা মসৃণ। রাজনীতির পাওয়ার একেবারে মোরাম মামা। তাই তুই বুঝতেও পারবি না কোন অদৃশ্য জাদুঘাটির চালনায় কার চান্স কখন কার হয়ে যায়। সেন্টার ফরওয়ার্ডের প্রয়োজন হোক, ডিফেন্সিভ ভাবতে হয়ে যায়। অথচ তুই জানিস আমি কিন্তু কমলদা আরো জানি। ওই ক্লাবের গ্রান্টগুলো ঠিক টাইমে পেতে গেলে, ক্লাবকে ঠিকঠাক চালনা করতে গেলে ওই নতুন টিকিটে যেটা কাউন্সিলরকেই হাতে রাখতে হবে। আর আমার জন্য কত ভাগা। আমি ঠিক বুঝেছি, এটা কি তবে ডাউন ট্রেন চলে গেল নাকি? এটা আপনার নাম ছাপ দিলে তো সব এক। তালগোল পাকানো, কিছুটা পোড়া, রঞ্জনা তো থেকে চিনতেও পারবে না। প্লাস্টিকে জড়ানো একটা পোস্টমর্টম বডি। আর বলছেন কি? হ্যাঁ, কিছু বলছেন? ট্রেন চলে গেল প্ল্যাটফর্মের এত ধারে। আপনার কাজ নেই তো? হ্যাঁ, বলছি আপনার কোনো কাজ নেই? কি আশ্চর্য, লোকটা আবার আমাকে ফলো করছে। কি জানি, সত্যি তো যে ট্রেন ধরবে সেই রকম একবার আপ ডাউন করে নাকি না? আমাকে এবার যে কোনো একটা দিকে থাকতে হবে। ওই তো কিছু বলছো, তা একটু জোরে বললেই তো পারো ভাই। এই মরেছে দূর, তোমার আমার যা বয়স তাতে আপনি না তুমি। আমি তোমাকে তুমিই বলবো কি? যা খুশি বলুন, যা খুশি বলুন, কিন্তু আপনি আমাকে বলবেন কেন? আমি কি আপনাকে চিনি? হ্যাঁ তো কেন? আমাকে মানুষের মতো দেখতে নয় না, মানুষ নামের প্রাণীটিকে তুমি চেনো, যার দুটো হাত, দুটো পা, একটা মুন্ডু, তাতে চোখ না। ও থামবেন, আপনি যেদিকে ট্রেন ধরবেন সেদিকে যান না। অদ্ভুত দেখতে রে। আর এই
কি হলো বললে না তো কি বলছিলে? ও বাড়াবাড়ি করবেন না। আরে জান না যেদিকে যাবেন না যেতে প্লিজ জান। এই দেখো ফটফট দুম দুম কত কথা বাড়িয়ে রে, ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে। আপনার প্রবলেমটা কথা বলুন তো, কি প্রবলেম হবে? ঠিক আছে আমি সরে যাচ্ছি, আপনার কাছ থেকে আমি সরে যাচ্ছি। রেল আবার এরকম কোনো লোক রিক্রুট করলো নাকি সুইসাইড এড়ানোর জন্য? আমাকে কি সন্দেহজনক লাগছে না? এবার ট্রেনটা এলেই কাজটা সেরে যাবে। ট্রেন কোথায়? এই সময় প্ল্যাটফর্ম এত ফাঁকা। লাস্ট ট্রেনের সময়টাও যদিও, কিন্তু অফিস টাইমটা তো অনেকক্ষণ কেটে গেছে। কি ভাইয়া বললে না তো কি বলছিলে? এই জানতো একটা বুড়ো লোক, গিয়ে বসুন ওদিকে। এত বুড়ো লোকের চারপাশটা ভরে গেছে না? এটা ভালো বলেছো। তাহলে চিকিৎসা বিজ্ঞান উন্নতি করেছো বলো? হ্যাঁ করেছে। আপনারা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার কোনো প্রবলেম নেই। না নেই। বলছো? হ্যাঁ বলছি। তাহলে ট্রেন চলে গেলে উঠলে না, ছুটে গিয়ে থেমে গেলে বিড়বিড় করছো, শিওর কোনো প্রবলেম নেই? আচ্ছা তারপরে লোক তো বসে যাবে। আচ্ছা আপনি কে? আপনাকে দেখতে না আমাদের প্রাইমারি স্কুলের ঠিক অনাদি স্যারের মতো, সেই দাড়ি গোঁফ চশমা গায়ে চাদর, যিনি আমাকে এই শরতের মেঘের চলা দেখতে শিখেছিলেন, নানা আকৃতি চিনতে। তারপর ওটা আমার একটা খেলা হয়ে গিয়েছিল। ও বাবা, ওটা কি দেখো? একটা গাছ। যা, কান্ডটা ভেঙে গেল। দেখো দেখো। ওই দেখি, এই তোর এক খেলা। ও তো শরতের মেয়ে, হাওয়ায় উড়ে নানা আকৃতি নেয়। ওই দেখো দেখো, খরগোশ হয়ে গেল। অনাদি স্যার একটা সুন্দর কবিতা বলেন, আকাশ করে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখেছিলেন রবীন্দ্রনাথকে। আমি খুঁজে দেখি বাবা কি কি হয়। ওই দেখো একটা সিংহ হয়ে গেল। কিন্তু বাবা, এখন আর খরগোশ বা পারিজাত বৃক্ষ হয় না জানো। আজ সকালে আকাশের দিকে দেখবো না দেখবো করেও চোখ যেতেই দেখলাম একটা মেঘ আমার দিকে একেবারে রাক্ষসের মতো চেয়ে আছে। আচ্ছা তুমি তো খেলাধুলো করো বলে মনে হয়, তা বিড়বিড় করাটা কি বরাবরই? আপনি কি করে জানেন? না মনে হলো চেহারা দেখে। কে আপনি? কে বলুন তো? এই দেখো, আমি তো সেই তখন থেকে তোমার সঙ্গেই আছি, তা বেশ খানিকটা চেনাশোনাও হয়ে গেছে আমাদের। চেনাশোনা কি করে হয় মশাই? কি করে হয়? নেহাত আপনার বয়সটা, কিন্তু কেন জানি না আপনাকে আমি পুরোপুরি অস্বীকার করতে পারছি না। ঠিকই তো, সেই কখন থেকে আছি না। না শুধু সেইটুকু জানেন, সেবার ওই ফাইনালের পরে কমলদাকে বলতেই কমলদা বলল,
অসীম কুমার, দলবেশিক অসীম, স্ট্রাইকার অসীম। না রে, আজ তুই যা খেলেছিস বলতেই হচ্ছে আছে আছে আছে। তোর মধ্যে ফুটবলটা আছে। সে তুমি আমাকে ভালোবাসো বলে বলছো কমল। তোর পাগলা, সে তো আমি সবাইকেই ভালোবাসি। আরে তোরাই তো আমার জীবন প্রাণ রে। হ্যাঁ, আরে মাঠে, এই মাঠেই তো সারাটা জীবন কাটিয়ে দিলাম বল। কমলদা, হ্যাঁ আমার কথাটা একটু মনে আছে তো? হ্যাঁ, কোন কথা? ও হ্যাঁ হ্যাঁ, দেখো ভুলে যাবো কেন, কি আশ্চর্য। কিন্তু আরে বাবা, এখন তো একটু মৌজ মস্তি কর, ফাইনালে জিতলি। আসল কালকে ক্লাবে কিন্তু একটা গ্র্যান্ড খাওয়া দাওয়া আছে, একদম কবজি ডুবিয়ে মালাই মার। আরে সে নয় হবে কমলদা। শোনো না, ওই সামনের মৌসুমে বড় ক্লাবের চান্সটা দেখো, তোমার তো কতদিনের চেনাশোনা ময়দানে বলো। হ্যাঁ দেখ, ব্যাপারটা কি মানে ব্যাগ তো চাইছিল, কিন্তু মানে আমি ছাড়া তো আরো রিক্রুটার আছে না, মানে আমার কথায় তো এই এক কাজে হ্যাঁ, আমি তো সেই জন্য দেখো তোমাকে অনেকদিন আগে থেকেই বলে রেখেছি। আসলে আসলে বাবার শরীরটা খুব খারাপ, আমার কাজটা দরকার খুব, বুঝতে পেরেছো? মানে অসীম অসীম প্লিজ প্লিজ, ও তোর এই কন্টিনিউয়াস না এই গরিব ভাবটা করে একটু ছাড়তো। আরে তুই তো আমাদের পাইপ করা স্টার ফুটবলার রে। খেতে গেলে টাকা লাগে কমলদা, আর খেলা ছাড়া তো আমি কিচ্ছু পারি না কমলদা। হ্যাঁ মানে দেখ, লাইনে তো আরো অনেকে আছে না। এইটাই দেখ দেখ না, আমাদের কাউন্সিলর সাহেবের কথাই যদি ধরিস, আরে দিনটা ফোন করছে, ছেলে পাঠাচ্ছে কেন? দেবুর জন্য। আর দেখ দেবুর জন্য অত তোর থেকে একটু সিনিয়র বল। কমলদা দেখো, তুমি আমাকে বলেছিলে বলে সেমিফাইনালের পরে আমার শরীরটা বড্ড খারাপ লাগছিল, কিন্তু কিন্তু ফাইনালে গেলে জান লড়ে গিয়েছি। এইটা এইটা তুই কি বললি অসীম? হ্যাঁ, তুই তুই একটা স্পোর্টসম্যান হয়ে একথা বলতে পারলি? আরে আমার কথায় কারোর কথায় কি রে? অসীম অসীম, তুই তো ফুটবলের জন্য, ফুটবল ফুটবল ফুটবলের জন্য জান লড়াবি। কমলদা কবে ডাকবে দেখো, আমার কথাটা একটু ভাবতে পারছি। আরে অসীম, আমি আসি কমল। আরে তোকে ভুলে যাবো এটা কখনো হতে পারে? আরে আরে তুই হলি আফটার অল ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। আরে তুই হলি ম্যান অফ দ্য ম্যাচ, 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 ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু চান্সটা পাবে ওই দেবজ্যোতি বা অন্য কেউ, কেননা কেউ কারোর ছেলে ভাগ্নে রিলেটিভ, আর তুমি সারা সবকিছু খেয়ে নিল এই মিঠু পলিটিক্স। সবেতে রাজনীতি রাজনীতি, সবেতে খেলাটা কোনো সিস্টেম সিস্টেম সিস্টেম, সবকিছু খেয়ে নিল, সবকিছু মেরে 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 রেপ রেপ মানে কি? ও রেফারির শর্ট ফর্ম। বাবা, কি সব সংক্ষিপ্ত জীবনযাত্রার ভঙ্গি। হ্যাঁ, সিস্টেম, সবটাই সিস্টেমে বাধা, সবটা ড্রাইভারের ইচ্ছে চলে না। কখন যে তুমি কোন ট্রেনটা নির্বাচন করবে আর তাতে আমি জানি না যে প্ল্যাটফর্মে কতক্ষণ থাকা যায়। হ্যাঁ, অনেকক্ষণ কোনো ট্রেন নেই, একদম গ্যাপ চলছে। এই সময় প্ল্যাটফর্ম এত ফাঁকা থাকে, কেউ কোথাও নেই, শুধু শুধু আমি আর এই লোকটা। আবার আমায় নিয়ে বললে কেন? ব্যস্ত হচ্ছিল তোমার কথা। তা ফুটবলে চান্স হলো না বড় দলে, এছাড়া অন্য কিছু, অন্য দিক না? মানুষের নানান দিক তো থাকে, জ্বর জটিলতা। হ্যাঁ, কে বসে আপনি কে? আপনাকে সব কথা আমার বলতে হবে, সব কথা বলতে হবে। শুনুন, মানুষ যখন একটা দিকে ঝাড় খায় না, তখন অন্য তার সব জায়গাগুলো বন্ধ হয়ে যায়। নিজের গায়ে চাকাটা না লাগলে বোঝা যায় না, বোঝা যায় না আগুনটা ঠিক কোথা থেকে লেগেছে। ভালো ছেলে আমি মানছি রঞ্জা, কিন্তু শুধু এই ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, এসব দিয়ে আজ কিছু হয় না রে। দাদা, অসীমটা কিন্তু তোর সবচেয়ে ভালো বন্ধু। তো দেখ, আমি তো ভেবেছিলাম বল যে অসীমটা এবারে যা ফর্ম, তাতে ময়দানে ওরা একটা চান্স হবেই, একটা হিললে হয়ে যেত। হয়নি তো কি হয়েছে? এরকম ভেঙে পড়তে হবে? এরকম ব্যবহার করার সবার সঙ্গে? জানিস রঞ্জা, ইদানিং না মাঠ
মাঠেও কিরকম একটু মরিয়া হয়ে উঠেছিল, একটু একটু নিজেকে দেখানো, একটু একটু সেলফিশ টাইপের হয়ে উঠছিল, যেটা আমাদের টিম গেমের পক্ষে খুব আনস্পোর্টিং। সেটা তোদের মাঠের ব্যাপার, তোদের খেলার ব্যাপার। কিন্তু মা আমাকে ক্রমাগত বকাবকি করছে বলে আমি ঠিক করেছি এবার থেকে একটু দূরে দূরেই থাকবো। মুশকিলটা হচ্ছে এতে ও আমাকে ভুল বুঝবে। রঞ্জা, রঞ্জা প্লেয়াররা খুব আবেগপ্রবণ হয়। হ্যাঁ, আর ওদের মতো ট্যালেন্টেড তো কোনো কথাই নেই বল। কিন্তু মার কথাও তো খেলার নয় রে দাদা। যার ভবিষ্যতে কোনো কিছু ভালো দেখা যাচ্ছে না, পরিবারের ওই হাল, তার উপর ভরসা করে কি করে বসে থাকা যায় বল? তুই কি ভাবছিস বল তো? তুই তো জানিস ও আমার কাছে কি। আমি বুঝলাম না। মার কথা শুনে এখন থেকে ঠিক করেছি আমি একটু এড়িয়েই চলবো ওকে। তাছাড়া আমারও MA ফাইনাল ইয়ার চলছে, সামনে পরীক্ষা। দাদা দাদা প্লিজ, ও আমাকে ভুল বুঝবে জানিস, তুই একটু বুঝিয়ে বলিস ওকে, এখনো তো সময় আছে। রঞ্জা, ও কিন্তু খুব সেন্টিমেন্টাল। জানি তো, কিন্তু ওকে জিদ বানাতে বল, তৈরি হতে বল। এবারে হয়নি তো কি হয়েছে, পরের বার হবে। আমি তো আছি বল, আমি তো দেখছি সবকিছু, তাই না? তুই নিজেই বল, এই কথাগুলোকে বলতে পারিস না? দাদা দাদা প্লিজ কিছু একটা কর, প্লিজ দাদা। কিরে অসীম, তুই কখন এলি? কিরে ইদানিং দেখছি তুই খুব চুপচাপ হয়ে গেছিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেবজ্যোতি চান্স পেয়েছে তাতে তোর কি বলতো? হ্যাঁ, তুই মাঠে জবাব দিবি। রঞ্জনা বাড়ি হ্যাঁ আছে। আসবে না? ঠিক আছে, আমি যাচ্ছি। অসীম, অসীম, বাস্তবটা একটু বোঝ ভাই। তুই না হয় কদিন একটু আমাদের বাড়ি কমই এলি, রঞ্জা তোর সাথে পরে কথা বলে নেবে, বিশ্বাস কর। বাবা একটা কবিতা প্রায় বলেন, জানেন? আধার রাতে বিজন ঘরে তোমার বিনায় করুণ সুরে ধরলে যখন খেলা ভাঙার গান, সাঙ্গ করে খেলা হাসি, তুললে হাতে করুণ বাসি, এললে ভেঙে জীর্ণ করি ঠান। ঘুমের ঘরে অচিনপুরে সঙ্গী হলে চিরতরে সকল আশা বিজয়মালা হলো অবসান। সাঙ্গ করে খেলা হলো অবসান। আচ্ছা আচ্ছা, এটা কোনো বড় ব্যাপার হলো? আরে এই বয়সে ওরকম কথা হয়েই থাকে। তাছাড়া আমার তো রঞ্জনাকে বেশ রিজনেবল মনে হলো। ওইটুকু বয়স, আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দল। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম খুশমন্ত। মেঘ বালিকা রেগেই আগুন। মিথ্যে কথা, নাম কি আমার হয় কখন? নিশ্চয়ই হয়। আগে আমার গল্প শোনো। শুনবো না কেন? সেই তো রানী, সেই তো রাজা, রাজার কুমার পক্ষীরাজ। শুনবো না, ও সব বাজে। তোমার জন্য নতুন করে লিখবো তো, লিখতে পারি এক পৃথিবী। হাসির দাদা গায়ে ছিল। আমি বুঝে গেছি তুমি যতক্ষণ সফল, যতক্ষণ কাজে, ততক্ষণ তুমি কারোর সাথে আছো। যে তুমি কোনো কাজে ব্যর্থ হলে ব্যাস সেখান থেকে তুমি আউট, একেবারে নন এন্টিটি। আচ্ছা, এটা তোমার এই বয়সের উপলব্ধি। আচ্ছা, জীবনটা কি বরাবর এই খাতেই বইছিল? সেই নদীর তো দুটি মুখ। এক মুখ তোমাকে আসছি বলে ধার করিয়ে রেখে অন্য মুখ ছুটতে ছুটতে। জানেন, সংসারে অভাব ছিল ঠিকই, কিন্তু আমার বাবা মা কি প্রাণবন্ত ছিল। বাবা একটা বড় 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 প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। কোম্পানিটা না হঠাৎ করে লক আউটে বন্ধ হয়েছে। আমার আমার মা কি সুন্দর ছিল জানেন। আর তোমার খেলা, বাবার স্বপ্ন। হ্যাঁ, বাবার স্বপ্ন।
জানেন বাবা ফুটবল প্লেয়ার ছিল, গোলকিপার, টিমের ক্যাপ্টেন। একবার মাঠে খেলতে গিয়ে এমন জোর চোট পেল না, বুকের চারখানা রিব একেবারে ভেঙে গেল। কিন্তু তবে নেই আমাকে বল দিয়ে মাথা পাকিয়েছিল। আর তোমার সবচাইতে ভালো লাগতো এই শরৎকাল, এই সময়। হ্যাঁ, এই শরৎকালে যে দুর্গা পূজা হয়, নতুন জামা প্যান্টের গন্ধ, নরম মাটি, সবুজ ঘাস, আর আকাশে সোনালি রোদ, আকাশে কিনা ভেজা ভেজা মেঘ, ঠিক যেন নৌকার মতো। দেখুন, ঠিক নৌকার মতো। আর মা বাবাকে তুমি বলতে মা, মা, ও মা, বাবা কখন আসবে মা? আসবে অফিস ছুটি হবে, দোকান যাবে, তারপর তো বাবুরা দশ হয়েছে না। আমি তাড়াতাড়ি মাঠ থেকে চলে এলাম, খেলাটা জমেছিল না। কেন, নতুন জামা দেখবে বলে? বিদ্যুতের টিম গোল শট করে দিয়েছে, আমি থাকলে আরো বড় হতো। কিন্তু বাবা আসবে বলে ছুটতে বাড়িতে চলে এলে, তাই তো? এসেছে শরৎ, হিমেল পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলা ঘাসের আগায় শিশিরের দেখা পড়ে। বাবা এনেছো, বাবা এনেছো? দেখাও কই, দেখাও, কোথায় বের করো না। বাবা নিয়ে এসেছো, দেখাও। কি সুন্দর মা, ও মা, শিগগিরই এসো, দেখে যাও। আরে এসো না। তাহলে সবটা এমন ছিল না বলো, এমন থাকেও না। হ্যাঁ, আসলে তখন বাবা তো সুস্থ ছিল, বাবা মা দুজনে মিলে কাজ করতো। আমি যে বড় হইনি তখন। হ্যাঁ, বড় হলেই যত জ্বালা। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে, আর মাঠের খবর সেখানে। হ্যাঁ, সেখান থেকে শুরু জানেন। সেবারে ওই বড় টিমে চান্সটা পেলাম না বলে না, রঞ্জনার সঙ্গে একটা আমাকে এড়িয়ে যেতে থাকলো। তারপর মায়ের সঙ্গে একটা বিশ্রী কথা কাটাকাটি। আর কিরে, কমল কি তোকে বড় দলে চান্স করে দিল? কি হলো, কথা বলছিস না কেন? শোন, এবার সব খেলাধুলো ছেড়ে না, তুই একটা কাজের চেষ্টা কর। কাজের চেষ্টা কি আমি করছি না? কি চেষ্টা করছিস? বাপকে তো দেখছিস কাস্তে দম বেরিয়ে যায়, তবু ওই শরীর নিয়ে ধরতে নাইট শিফটে ডিউটিতে। তো আমি কি করবো? আমি তো কমলদাকে বললাম। এসব কমলদার কথা ছাড়তো। কমলদাকে বললাম, ও কমলদাকে বলে কিচ্ছু হবে না, খেলাধুলো করেও কিচ্ছু হবে না। তুই কাল থেকে আমার সঙ্গে রুটি তরকারি বেচতে যাবি। আমি পারবো না। কেন পারবি না? ওদের রাস্তায় বসে রুটি তরকারি বেচতে হবে মা। কেন? ও, তোমার সম্মান যাবে। তোমার মা রাস্তায় বসে রুটি তরকারি বেচতে পারে, তোমার বাপ এই শরীর নিয়ে ধুকতে নাইট শিফটে ডিউটিতে যেতে পারে, আর সেই পয়সায় গান্ডে পিন্ডে গিলতে তোমার লজ্জা করে না?
পরিধি, পরিধির সঙ্গে জ্যাপ, ব্যাস, ব্যাসার্ধ, এদের যোগাযোগ আর ওই সব যোগ বিয়োগগুলি সূক্ষ্ম জট পাকিয়ে বাঁধিয়েছে কেন? যা তোমাকে এই সিদ্ধান্তে এনে ফেলেছে যে পৃথিবীটা আর বাসযোগ্য নেই। থামবে, আমার ভালো লাগছে না গল্প করতে। এই পৃথিবীর কি কোথাও এতটুকু শান্তি নেই আমার জন্য? ও, আমি থাকলে তোমার অশান্তি হচ্ছে? আমি তো ভাবলাম তুমি যে ঠিক এটা একজনকে বলতে পারছো, এটা তোমার ভালোই লাগছে। অন্তত তোমার চুক্তিটা কারোর কাছে পরিষ্কার হচ্ছে। আরে কে চায় মশাই পরিষ্কার করতে? তখন তো এটা আপনি খুঁচিয়ে খুঁচিয়ে সমাজে একজন আরেকজনের সঙ্গে ভাগ বাটোয়ারা করেই তো শুনুন, আমাদের সৃষ্টি তো সেই জন্যে। যাই বলুন, আমি অত শত বুঝি না, অত শত বুঝি না, বুঝলেন? এই সমাজ আমার জন্য কোনো কমফোর্ট ছেড়ে যায়নি যে আমাকে ওই সমাজের জন্য কিছু করতে হবে, কিছু শেয়ার করতে হবে তাদের সাথে। আর তুমি কি আমি? তুমি তোমার কাজ করেছো, করে যাচ্ছ, আর শিওর হচ্ছ যে আর কিছুই করার নেই। এই সমাজটা পচে গেছে, জাস্ট পচে গেছে। এই আত্মনির্ভর, এই সমাজে এই সবাই 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 শুধুমাত্র নিজেরটাকে নিয়ে ভাবতে চায়, নিজের ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সাধারণত সবাই এটাই করে থাকে। আচ্ছা, সমাজ যে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, তোমার কি মনে হয় বরাবরই একই জায়গায় দাঁড়িয়ে? তা কেন? কালের নিয়মে তো কোনো কিছু স্ট্যাগন্যান্ট নেই, কিছুটা অগ্রগতি হয়েছে, এবং সেটা সার্বিকভাবে। একটু আগে পরে হলেও সে ঐতিহাসিক সময় থেকে সারা পৃথিবীব্যাপী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে কি তবে? সমষ্টির অগ্রগতি হবে নতুন আবিষ্কার আর অভিজ্ঞতার মধ্য দিয়ে। কখনো দ্রুত, কখনো ধীরে সমাজ উন্নত থেকে উন্নততর পর্যায়ে যাবে। তার খানিকটা বটে। খানিকটা না, সত্য, এটা ধ্রুব সত্য। এখন কথা হচ্ছে ব্যক্তি হিসাবে তুমি কি করছো? শুনুন শুনুন, আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন না কোনোভাবে বিরত করতে চাইছেন? ব্যক্তি হিসাবে তুমি কি করছো? মানে মানে তুমি তোমার কাজ করছো তো, প্রস্তুত করেছো তো নিজেকে। আপনি তো তার মানে সেই আমাকে জ্ঞানই দিচ্ছেন না, বিরত করতে চাইছেন এই কাজগুলো থেকে? না না না, এই দেখো, আমি কে? তুমি তো স্থির। এখন বলো যে তুমি কি এই সমস্যার সমাধান করতে? না না, আপনার সঙ্গে আবার কোনো কথা নেই, আপনার সঙ্গে কোনো কথা। ঠিক আছে, আপনাকে তো সবটাই বলল, প্রথম থেকে ওই প্রতিকূলতা কাটিয়ে উঠে উঠে এখন তো দেখছি সব পথ বন্ধ। দেখো, তুমি কথা তুললে তাই বলি, ইতিহাসের সময় যদি না না না, সেই সময় সমাজে এত জর্জরিততা ছিল না। হ্যাঁ তাই। ধরো চন্দ্রগুপ্ত মৌর্য তার একক ক্ষমতায় সমগ্র ভারতবর্ষকে নিজের অধীনে নিয়ে এলেন। সমাজ সেই দিকে এগিয়ে চলল। তার আরো পরে সম্রাট অশোক কলিঙ্গ বিজয়ের পর যুদ্ধের বিভৎসতা, রক্তপাত থেকে আঘাত পেয়ে শান্তির পথ বেছে নিলেন। সমাজ সেই খাতেই বইতে লাগলো। বাবা, আমি এত কথা বলতে চাই না না, কথা আর কি, এইসবই তো আমাদের পরম্পরা। তারপর ধরো অন্যান্য দেশে কত মনীষী তাদের একক পরীক্ষা এবং গবেষণা লব্ধ নানা তথ্য দিয়ে সমাজকে সমৃদ্ধ করেছে। আমরা পেয়েছি নানা রকম মতবাদ, দর্শন। আর আমাদের বাংলার দিকে যদি তাকাও, চৈতন্যের হাত ধরে 500 বছর আগে যে নবজাগরণের সৃষ্টি হয়েছিল, তা আরো বল পেল, গতি পেল রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিওর অংশগ্রহণ। কিন্তু কেউ কি এই কথা কাজটা করতে গিয়ে ভেবেছিলেন যে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সময় সমাজে কিছু যুগপুরুষ জন্মায়, কিন্তু আমি আপনি আমরা সব অতই সাধারণ। আমরা কিভাবে কাজটি করার আগে এদের চিন্তকে নতুন চারা যখন বীজের খোলা ফাটিয়ে সদর্পে মাটি ভেদ করে নিজেকে জানান দেয়, কে দেয় তাকে বল। কিন্তু সৃষ্টির সময় স্রষ্টা সব সময় একা, একক। কোথায় যেন এক মহাপুরুষের কথা শুনেছিলাম, এই পৃথিবীতে যখনই কেউ কখনো প্রথম কথাটি বলেছেন, সে কিন্তু একা, ঈশ্বরের মতো নিঃসঙ্গ। আর কেউ কেউ তো স্বীকৃতি পাননি তার প্রতিষ্ঠিত সত্যে। এখন কত সময়, মানে কটা বাজে? ঠিক, শতকি বহিছে সোনার করিটি। ট্রেন কত সময় পর পর, কত সময় নেই? কালের নিয়মে কখনো কখনো শতাব্দী আর মুহূর্ত এক। হ্যাঁ,
কিছু বললেন? না, বলছিলাম একটা প্রস্তাব, মানে কথা আছে। এই তো আমি জানতাম পুরো ঠিক আমাকে জ্ঞান দেবে। না, তোমার সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবো না। বলছিলাম চলো না আমার সঙ্গে। আপনার সঙ্গে? কেন? কোথায়? এই দেখো, তোমার আবার ওই রকম না। কিরকম? আরে ওই যে একজন রাতে মনের দুঃখে ঝড় জল ভেঙে জঙ্গলের মধ্যে দিয়ে নদীতে ডুবে মরতে যাচ্ছে। তা পথে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা। তা সন্ন্যাসী জিজ্ঞেস করলেন কোথায় চলেছে? তা সে বললেন মরতে। তা সন্ন্যাসী বললেন হাতে হ্যারিকেন নিয়েছো কেন? তা সে বলে বাহ, রাত বেরেতে হাতে হ্যারিকেন নেবো না, পথে যদি সাপটা কামড়ায়। বোঝো? তা ওই রকম কিছু না। বলছিলাম কিন্তু একেবারে চলেই যাচ্ছে, আমার সঙ্গে না হয় গেলে। আপনার সঙ্গে? হ্যাঁ, আরে এসো না। আরে না। আরে এসো, আরে এসো। আমি চাঁদের ভিড় তোরাই কথা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আমি আকাশের উপরে ভেসে যাচ্ছি কেন? ওপর থেকে উঠছি। আমি ওপর থেকে উঠে যাচ্ছি কেন? আশপাশটা সব বদলে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? পাইকপাড়ার সেরা স্ট্রাইকার অসীম পালি। আমি গরম কত করা লেগে ছেড়ে দিন। আমার চার পাঁচটার মধ্যে যাচ্ছে কেন? পারিজাত বৃক্ষ, আমি কি জেগেই যাচ্ছি সময় থেকে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রঞ্জনা, তুমি এখানে? আর আমি বা এখানে এলাম কি করে? এটা কার বাড়ি? হ্যাঁ, এই বলছি তুমি, মানে আপনি রঞ্জনাই? হ্যাঁ, মানে তোমাকে আমি এই অবস্থায় দেখেছি। শরৎ, এখন কাজের সময়। ছোটবেলা থেকে চোখের সামনে বড় হলাম, সরি বুড়ি হলাম। মানে তোমাকে, তোমার এতটা বয়স কবে হলো রঞ্জনা? মা, আপনার ছেলে আমার বয়স নিয়ে কথা বলছে দেখুন। নিজে যেন একেবারে কচি খোকা। কে বৌমা? কার গলা? মা, মায়ের গলা এত ভারী কেন রঞ্জনা? বাবু কি বাজার নিয়ে ফিরেছে?
আমাকে আবার সুবোধকে পাঠাতে হবে। ও হ্যাঁ, শোনো না, একটা কথা ছিল। বলছিলাম একটা ম্যাগাজিনে দেখছিলাম তুমি নাকি একটা ক্লাব ফুটবল খেলবে না বলেছিলে। ফুটবল বলেছিলাম হয়তো। বলছি মা কোথায় রঞ্জনা? ও মা আবার কোথায় থাকবে? 3-4 বছর ধরে তো মা ঘরের ভেতরেই থাকে, ওই হুইল চেয়ারে। মাঝে মধ্যে একটু যা ঘোরানো হয়। উফ, হ্যাঁ শোনো না, বলছিলাম কি ম্যাগাজিনে তো ফুল তথ্য দেওয়া যাবে না, বলো? মা হুইল চেয়ারে হাঁটতে পারে না কতদিন? মাঝে মাঝে এমন সব কথা বলো না, মনে হয় এক্ষুনি নতুন এসেছে। আর বাবা, মার সেলিব্রেশনের পর থেকে তো মা এরকম। তাও তো ওই সেবা ফিজিওথেরাপি সেন্টারের লোকগুলো এতটা পেরেছে। বাবু, অফিসার আগে একবার ভেতর থেকে দেখা করে যাস তো। বৌমা দিদি ভাই কত করবে? বৌমা আমার অফিস এরকম? আমার অফিস মানে আমার অফিস? হ্যাঁ অফিস, আর অফিস যাওয়ার সময়ও হয়ে এলো। তাড়াতাড়ি নাও। কিরে তোর হলো? তাড়াতাড়ি বেরো কলঘর থেকে। হ্যাঁ শোনো না, যে কথা বলছিলাম, ওই ম্যাগাজিনে লিখেছে কি একটা সুপার লিগ চলছিল, তাতে তুমি এবং আর কয়েকজন নাকি বলেছিলে ক্লাব না চাইলেও তোমরা বিদেশিদের সঙ্গে খেলার সুযোগটা চাও। বলছি কল ঘরে কি হবে এই সময় প্রতিদিন তোমার সঙ্গে কলঘর নিয়ে কার বাঁধে? তোমার নন্দিনী। নন্দিনী? নন্দিনী আমার আবার দেখার ছবি। বাবা তো, কিন্তু বাবার ছবিতে মারা কেন রঞ্জনা? না গত পরশু বাবার মৃত্যুদিন গেল না, তুমি তো প্রত্যেক বছর ওই দিন নিজের হাতে মালা এনে দাও। আমি দিই না, মাথাটা তো একদম কাজ করছে না। বাবা মৃত, মা বৃদ্ধা, রঞ্জনা বয়স্কার, কখন এতটা সময় পেরিয়ে গেল? তার মানে এরা সবাই আমার চোখের সামনে এরকম। আমি জানতে রঞ্জনা রঞ্জনা বলছি, আমি ওই কতদিন হলো চাকরি করছি? ওই তো ময়দানে যে বছর বড় টিমে চান্স পেলে, তা 20-25 বছর হয়ে গেল। হ্যাঁ মনে পড়েছে, 2014 সাল। 2014? তাহলে এটা কোন সাল? মা, আপনার ছেলের মাথাটা একেবারে গেছে। আচ্ছা তুমি রেলের একটা সেকশনের ইনচার্জ, এইভাবে সালটাকে ঘুরিয়ে ফেলতে চলবে? এটা 2039 সাল। 39? পুরো বছরটাই। কেন অসুবিধা আছে মশাই? না না না, তাড়াতাড়ি নাও। ওরে বেরো বেরো, তাড়াতাড়ি বেরো কলঘর থেকে। অদ্ভুত লাগছে। কবে চাকরি পেলাম? রেলে কবে চাকরি? কিছুই তো বুঝতে পারছি না। মাঝে মাঝে তোমার কি হয় বলো তো? ও বাবা এসে গেছো, চলে যাও, বাথরুম খালি আছে, চলে গেলে চলে যাও। আর দেখো বেশি জল খরচ করিনি কিন্তু। এখন এটা সকলের ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি, সেটা আমি খুব ভালো করেই জানি। ব্যাস, রোজ রোজ বলো তো, ও একেবারে ফাইনালে পাস, এক চান্সে। বলছি এখানে এখন জল খুব দামি, মানে গুরুত্বপূর্ণ বুঝি। ওই দেখো, ওমা কি বলে রে, 16 তলার এই ফ্ল্যাটটা নেওয়ার পর থেকে তো তুমি প্রতিদিন সবার সঙ্গে খিটখিট করে জল খরচ। এ বাবা, তা সেটা তো করবেই মা। না বাবার এই একটা বিষয়কে কিন্তু আমি একেবারে সর্বান্তকরণে সমর্থন করি। আর সেটা কেন বলে দাও? কেন আবার কি, আজকে সভ্যতার এই স্টেজে এসে যা অবস্থা হয়েছে জলের, অন্তত ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলটাকে বাঁচানো তো আমাদের কর্তব্য, সেই জন্য। ব্যাস, শুরু হয়ে গেল বাপ মেয়ের লেকচার। ঠিক আছে বাবা, আমি ব্যাকডেটেড, তোমরা এগিয়ে নিয়ে যেও সমাজটাকে। না বলি এখন দেরি হয়ে যাচ্ছে, কলেজ যাও, রেডি হও তাড়াতাড়ি। না রেডি হওয়ার কি আছে, আমার তো 2 মিনিট সময় লাগবে রেডি হতে। বলছি শোনোটা, কনফারেন্স রেডি তো? হ্যাঁ দিয়েছি। 2 চামচ খেয়ে বেরিয়ে যাও। না না চামচ নয়, তাহলে প্রতিদিন এই কাজ করো। না না খেলে হবে না। আরে দুষ্টু। সেই গ্রেস, সেই ছটফটে, যেন যেন সেই ছোট্ট রঞ্জন, ভেজা চুলের মধ্যে সেই জলের না কিছু কিছু না কিছু। বলছি আমাদের মেয়ের নাম কি বেশ? হ্যাঁ হ্যাঁ তুমি তো বললে নন্দিনী। সেটা তুমি আদর করে ডাকো, রবীন্দ্রনাথের থেকে ধার করে। ও তার মানে নন্দিনীও ডাক না? ভালো নাম তাহলে। কি বেশ ভালো না? তুমি তো রেখেছিলে তোমার আমার নামের সঙ্গে মিলিয়ে অঞ্জনা। অঞ্জনা, হ্যাঁ তাই অঞ্জনা।
কলেজ যাবে নাকি? হ্যাঁ, ও কলেজ যাবে, তুমি অফিস যাবে, তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে। এবার তুমি দেরি করবে আর আমাকে তাড়া লাগবে। না না, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, বলছি রঞ্জনা, আমরা এই ফ্ল্যাটটায় কবে এলাম বেশ? ওই তো যে বছর সেকশন ইনচার্জ হলে বললে না বেশ বড় সড়ো একটা ইয়ারে ফ্ল্যাট নেবে, তখনই তো আমরা এই জোগাড় প্রজেক্টটা অ্যাপ্লাই করলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আগে তো ওই বাইক পাড়া। পুরোনো পাড়া তো সেই কবেই ছেড়ে দিয়েছি। হ্যাঁ। বিয়ের পর থেকে আমরা তো ইন্টারনেটেই থাকতাম। দেখেছো? কি রে? আর দেরি করিস না, দেরি হয়ে যাচ্ছে। ওরে জলের বোতলটা নিস। আরে 5 মিনিটে নিস, রোজ একটা এবার জবটা ক্রমে আস্তে আস্তে কাটছে। ওই বড় টিমের চান্স, তারপর চাকরি, বিয়ে, মেয়ে, পরে রেলের সেকশনের অফিসার। হ্যাঁ, গ্রাফটা তাহলে ঠিক এখান থেকে এরকম। তারপরে জোগায় এই হাই রাইজ ফ্ল্যাট। এটা তবে আমার সংসারে, আর আমি ওটা আমি তোকে আগের মাসে বলেছিলাম। হ্যাঁ, তুই ওটা গত মাসের সঙ্গে গুলিয়ে ফেলেছিস রে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সাবমিশনটা ওদিনকে ছিল, ক্যাথরিনটা আজকে আছে। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টের সবাইকে মোটামুটি অ্যাড্রেস করতে হবে। সাইকোলজি থেকে কেউ আসছে কিনা জানি না। শোনা, বলছি আমি তোকে বাকিটা পরে বলছি। হ্যাঁ, কলেজে পৌঁছে বলছি। আরে এখনো বেরোয়নি, দাঁড়া না। আমি জানি ক্লাস আছে। হ্যাঁ, আমি এক্ষুনি বেরিয়ে যাবো, পৌঁছে যাবো, 10 মিনিট তো লাগবে। আচ্ছা ঠিক আছে, চল পৌঁছে ফোন করছি। চল। হ্যাঁ, বুঝলে পাপি, একটা ব্যাপার। বলছি তুমি রাজনীতি করো? হ্যাঁ, রাজনীতি করো তুমি? আসলে রাজনীতি বলতে তোমরা যেটা এতদিন বুঝে এসেছো, আজকাল কলেজ ইউনিভার্সিটিতে ওরকম কিছু আর হয় না। তাই? মানে ওই কলেজ ইউনিয়ন গুলো আর আগের মতো অ্যাক্টিভ নেই বলতে চাইছো? অ্যাওয়ারনেস, সব থেকে বড় কথা হলো অ্যাওয়ারনেস জেনারেশন, বাকি কিছু আর নেই। মানে রিপ্রেজেন্টেশনটা খুব প্রপারলি হওয়া দরকার। আজকে চলই হলো যার যেটা সেক্টর, কৃষক শ্রমিক তাদের নিজেদের সেক্টরে, আমরা স্টুডেন্টরা তাদের সেক্টরে, শুধুমাত্র আমাদের মতামতটুকু বলবো। ধীরে ধীরে সকল রাজনীতি রাজনীতি ছাড়া কিছু হয় না, কিছু হয় রাজনীতি ছাড়া? তুমি যে সময় বড় হয়ে উঠেছো তখনকার কনসেপ্ট অনুযায়ী সেটাই। আর এখন কি গুণগত মান বদল হয়ে গেছে এই সমাজ ব্যবস্থা? এই সময় তো এতটা টাইম নেই ডিটেইলে আলোচনা করার মতো। মানে মোদ্দা কথা হলো এই গুণগত বদল বলতেও যে একটা সার্বিক ধারণা তোমাদের সময় ছিল, সেটা এখন প্রায় অবসলিট বলতে পারো। মানে একটা ব্যাপার তো মানবে, আজকে ক্যাপিটালিজমের সঙ্গে যোগাযোগ বা আইটির একটা ব্যাপক বিস্ফোরণ ঘটে গেছে। আবার একই সঙ্গে ডান দিকে এই জগতে যোগাযোগ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ব্যক্তিকেন্দ্রিকতা। ও, তার মানে তুমি বলতে চাইছো এখন ওই মানুষের মধ্যে মানুষের বিভেদটাও ব্যাপকতর হচ্ছে, তাই তো? না, অন্যদিকে ভাবো, একেবারে নিম্ন স্তরের যারা মানুষ, তারা কখনো কখনো তাদের কাজের জন্যই তার থেকে একটু উচ্চ স্তরের মানুষের সঙ্গে অনেক রকম আদান প্রদান করে নিচ্ছে, মানে এক্সচেঞ্জেস হচ্ছে। আবার তার থেকে আরেকটু উচ্চ স্তরের যারা মানুষ, তারা কখনো কখনো একেবারে বিত্তবানদের টক্কর দিচ্ছে, মানে ওই নিজেদের কাজের কারণে তাদের জায়গাটা ছিনিয়ে নিচ্ছে। ভারী ভালো বিশ্লেষণ তো তোমার। তাই এই দুই চিরসত্য স্তরের মধ্যেকার মধ্যবিত্ত শ্রেণীটা ক্রমশ নিজেদের পরিসরটা এতটা বাড়িয়ে দিয়েছে না, যে ওই সকল পরিবর্তন বলে কোনো কিছু প্রয়োজনই হয়তো আজকে বিশ্বাস করবে না। তাই ভাবে বুঝি এখনকার সভ্যতাই সমাজ। দেখো, সমস্ত কিছু পৃথিবীতে একবার হয় না বাবা। তবে হ্যাঁ, সম্ভাবনা দেখা দিয়েছে বলতে পারো, অনেক নতুন সম্ভাবনা। আগেকার দিনের সমস্ত মতবাদের শুধু নির্যাসটুকুকে গ্রহণ করে আজকের যুগের প্রবলেমগুলোকে সলভ করার ওয়ে আউট দেখা দিয়েছে। তার মধ্যে প্রথম কয়েকটা তো তুমি উইকিপিডিয়া 10টা বাজতে সত্যি 10 মিনিট বাকি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি তোমাকে উইকিপিডিয়া পড়ে শো করবো, কিন্তু তোমাকে আগে বলেছি পত্রিকাগুলো একটু ফলো করো, নইলে কিন্তু আমি কি তোমার মতো অত বুঝতে পারবো বলো? দেখেছো তো, আবার অসুবিধা করছো। বুঝতে পারো নাই, তুই কি কলেজ যাবি না আজকে? আমি যাচ্ছি, একটু কথা বল। তুমি অফিস যাবে না? আমি তো রেডি যাচ্ছি। দেখো, তুমি তোমার খেলার জগতেও তো অনেক রকম পরিবর্তন দেখছো না? হ্যাঁ, সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে কি জানো? নেচার, প্রকৃতি, এত রকম অসুখ বিসুখ, এত রকম প্রাকৃতিক দুর্যোগের মাঝখানে দাঁড়িয়ে মানুষের আজকে অন্তত নিজের জন্য তো ঐক্যবদ্ধ হতেই হবে। তার মানে তুমি বলতে চাইছো এখন লড়াইটা হচ্ছে মানুষের সঙ্গে এই প্রকৃতি, তাই তো? একরকম ভাবে বলতে পারো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলতে পারো। রাইট। এই পৃথিবীতে আলটিমেটলি টিকে তো সবাইকে থাকতেই হবে না? যাই হোক, অনেক জ্ঞানের কথা বলছি, এবার এক্ষুনি বেরোতে হবে, দেরি হয়ে যাবে। আসি বাবা, সাবধানে যাস। হ্যাঁ, বাই। টাটা।
আপনি একটু দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে। স্যার, আজ তো আপনার মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, কটায় বেশ? বিকেল 5টা, মনে আছে তো? আচ্ছা কনভয় ঢুকলে আমি আপনাকে একটা রিং করে দেবো। ঠিক আছে, আসছি স্যার। আসুন। বাবা, কত কাজ অফিসে। হ্যাঁ, আজই আবার সল্টলেক ছুটতে হবে, স্পোর্টস মিনিস্টারের সঙ্গে মিটিং আছে নাকি। উনি নাকি দিল্লি চলে যাবেন, তার আগে মিটিংটা আমার সঙ্গে সেরে নিতে চান। সারা পৃথিবীর মধ্যে এখন ভারতীয় রেলের যে হাই প্রোফাইল স্ট্যাটাস, তাতে তো মনে হচ্ছে আমাদের মতো লোককে দিয়ে আর কি হবে? হয় না, হয় না। একদিকে ফুটবল, একদিকে রেল, হয় না। মে আই কাম ইন স্যার? বিদ্যুৎ, বর্ম হ্যাঁ বল বল। এই স্যারকে দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে। বলছি স্যার, এই আজকে কোনো বড় মিটিং টিটিং কিছু আছে নাকি স্যার? হ্যাঁ ওই আর কি, বিকেলবেলা স্পোর্টস মিনিস্টারের সঙ্গে একটা মিটিং আছে। বলছি আমি তাহলে দুদিকটাই সামনে নিতে পারছি বলুন। কিছু না স্যার। আরে বাবা স্যার, আপনাদের মতো সেলিব্রিটিদের তো এরকম একটু তো হবেই। হ্যাঁ, আরে বাবা, আপনার সময়ে ইউ আর দ্য স্টার অফ ইন্ডিয়ান ফুটবল। এই চাকরিটা তো আপনাকে অন্যান্য দেওয়া স্যার। হ্যাঁ স্যার, জানেন ওই আমরা না খুব গর্ব করি যে আপনি আমাদের অফিসার বলে। আচ্ছা, তাহলে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে, তাই তো? আসলে আমি বরাবর বাবা কি যে বলছেন স্যার। বলছি আমি কতদিন এই অফিসে আছি? সেই এই অফিসে তবে থেকে এলেন স্যার, তা তো প্রায় 3 বছর হবে স্যার। 3 বছর? হ্যাঁ। 3 বছর ধরে আমি এই সবই করে যাচ্ছি। এই বাবা স্যার, আপনি বাবা আপনি কেন স্যার? কাজ তো আমরা সামলে দেব। হ্যাঁ, আরে বাবা আপনাকে ভারতীয় ফুটবলের নানা কাজে ব্যস্ত থাকতে হয় স্যার। হ্যাঁ স্যার বলছি, এই দেখুন মানে আপনাকে তো স্যার ওই ভারতীয় ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয়, কারণ ওই ভারতীয় ফুটবল তো আর স্যার এক জায়গায় থেমে নেই। কিছুটা এগিয়ে এসে বলছেন? কিছুটা? কি বলছেন স্যার? হ্যাঁ কিছুটা? সেই আপনাদের সময় থেকে তো আমরা র্যাঙ্কিং এ একটু 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 উঠছিলাম। তারপরে ধরুন গত এশিয়াডের পর থেকেই স্যার। ও ও স্যার 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 কি মনে হয় স্যার? বলছি এবার আমাদের টিমটা বিশ্বকাপ খেলতে পারবে, তাই না স্যার? বিশ্বকাপ? হবে। যাকে আপনাকে বলার হলো বর্মন, আমি একটু বেরোবো, আপনি এদিকটা একটু সামলে নেবেন, বুঝেছেন? আচ্ছা স্যার স্যার। ও স্যার 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 বলছি একটা কথা। বলছি স্যার ওই ট্রমা কেয়ার সেন্টার নিয়ে আপনার মুভমেন্ট জানা স্যার? ট্রমা? হ্যাঁ। সে আর এমন কি? হ্যাঁ এমন কি? হ্যাঁ কি বলছেন স্যার? হ্যাঁ, প্রত্যেকটা স্টেডিয়ামের পাশে থাকবে এক একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল, আর তাতে অবশ্যই থাকবে ওই ট্রমা কেয়ার সেন্টার। এ কি কম কথা স্যার? তাই হয়েছে? সে কি আপনি তো প্রস্তাব দিলেন, তারপর ধরুন ওই কলকাতা দিল্লি দিল্লি কলকাতা করে সব পাঁচটা সরিয়ে আনলেন স্যার। তবে যাই বলুন স্যার, ওই সেবার কিন্তু পত্র পত্রিকাগুলো আপনাকে হেভি কভার করেছিল স্যার। তবে যাই বলুন, যদি এই ব্যাপারটা একবার ম্যাচিওর হয়ে যায় স্যার, তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু একটা আমূল পরিবর্তন এসে যাবে। হয়ে যাবে যখন পাস হয়েছে। আপনি আসুন। হ্যাঁ। ও স্যার স্যার বলুন। বলছি স্যার, আমার ছেলেটা স্যার ফুটবল খেলে। ও আচ্ছা। আপনার ছবি রাখতে দেখেছি স্যার কবে। ও আচ্ছা, কিন্তু আমি তো যাকে বলে প্রাক্তন। আপনি আসুন। আসি স্যার। ছেলেকে আমার ভালোবাসা। ঠিক আছে। আমি তো যাকে বলে এখন প্রাক্তন, কিন্তু কিন্তু বেশ সবাই তো আমাকে একটা ভেটারেন লোক বলে মেনে নিচ্ছে, আর আমিও বেশ উপভোগ করছি ব্যাপারটা। বাড়িতে তো দেখলাম কোনো প্রবলেমই হলো না। হ্যাঁ, বেশ ভালো লাগছে, একটা কিরকম প্রাপ্তির প্রশান্তি। আমি কোথায়, আমাকে আমাকে কোথায় যেন বেরোতে হবে। হ্যালো,
ঢুকে গেছে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। মিটিং করা থেকে বেশ সেটা? আচ্ছা রাইট, ঠিক আছে, আসছি, রাখ। সুবোধ, সুবোধ, হ্যাঁ, কাল যে মলে গিয়েছিলাম তার বিলটা নিয়ে আসবি তো। কোথায় আছে? ওই দেখ দেয়ালের দিকে যে ওয়ার্ড্রপটা আছে তার একদম নিচের তলার তাকে আছে, একটা নীল ফাইলের মধ্যে দেখতে পাবি। আচ্ছা। কত কিছু তোলা বাকি এখনো জিনিস, মানে মানুষটাকে দিয়ে যদি একটা কোনো কাজ হয় সংসারে, তবে তাকে দোষও দেওয়া যায় না। এসব কাজে ফুরসত কোথায় তার? সারা জীবন খালি ছুট ছুট ছুট, সেই মাঠের দিনগুলো থেকে। ও তোর বাবার অশ্বমেধের ঘোড়া। সুবোধ, কিরে পেলি? হ্যাঁ, এই যে, এই দেখ। দেখ। আচ্ছা, স্যার কি এখনই ফিরবে নাকি আমি একাই দিনে চলে যাব? সেসব তোমরা বোঝো বাবা, কিন্তু ডিসিপ্লিন ব্রেক করিস না, এ ব্যাপারে উনি একেবারে স্ট্রিক্ট। তাই না? এখনো খেলা ছাড়ার এতদিন পরেও এই জগতে এত পপুলার। আন্টি, এই স্যার হচ্ছে আমাদের জন্য আদর্শ, জাস্ট এক অনুকরণীয় চরিত্র। সে নিশ্চয়ই তোর মধ্যেও কিছু রসদ পেয়েছে, বুঝেছে তোকে দিয়ে হবে। এর আগে তোর মতো কত মানুষ এসেছে, থেকেছে, খেলা শিখেছে। খেলা খুব মন দিয়ে খেলা, খেলার জন্য লোকটা সারাটা দিন ছুটে বেড়ায়। কি বলে জানিস? বলে ইন্ডিয়ান ফ্ল্যাগ ওই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে উড়িয়ে তবেই দম দেব। আজ তো স্পোর্টস মিনিস্টারের সঙ্গে মিটিং আছে। আন্টি, এই বাংলার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এরকম অনেক আমি ছড়িয়ে আছে, আবার হারিয়েও যাচ্ছে। সত্যি কত টুর্নামেন্টে সেরা, অথচ লাইম লাইটে আসতে। তোদের স্যারের সব কথা যদি শুনতিস। যাকে শোন, এই লিস্টটা ধর, এই লিস্টটা মিলিয়ে জিম থেকে ফেরার সময় সব কিনে আনবি, একটা মিস করিস না কিন্তু। হ্যাঁ শোন, গাড়িটা নিয়ে যাবি। হ্যাঁ, আরে ওই তো দিদি এসে গেছে। আমার দিকে নাম ধরতে মুখে আসবে না তো। ওরে ওকে আটকাস না। যাই। এক মিনিট। আচ্ছা, তুমি কি অব্লিগেটেড ফিল করো আমাদের বাড়িতে থাকো বলে? পরে কথা বলবো কি? অঞ্জনা। সুবোধা। অঞ্জনা। কাটিয়ে উঠতে হবে না, আমাদের অনেক কিছু কাটিয়ে উঠতে হবে জানো। আচ্ছা শোন, চেঞ্জ করে নে। এটা বাবা মেল করেছে, মিটিং শেষ হয়ে গেছে, আজকে জিমে যাবে না বলছে, তাড়াতাড়ি বাড়ি ফিরবে। হ্যাঁ কি? ও বাবা ফিরছে বললেন না? হ্যাঁ তা ভালোই হলো। বাবার সঙ্গে কয়েকটা দরকারি কথাও ছিল। বাবা কিন্তু এখন বেশ একটা স্পোর্টিং হয়ে উঠেছে, লক্ষ্য করেছো? না স্পোর্টিং বরাবরই ছিল, কিন্তু আগে একটা ভাবুক ব্যাপার ছিল বাবার মধ্যে, সেটা কিন্তু কোনদিন লক্ষ্য করছি না। তুমি করছো? ও ছোটবেলা থেকে এরকম ভাবুক, কল্পনা প্রবণ। হ্যাঁ সেটা হওয়াই স্বাভাবিক, উল্টোটাই অস্বাভাবিক। যারা ট্যালেন্টেড হয় তারা জেনারেলি একটু কল্পনা প্রবণই হয়। এই ভাব প্রবণতা, কল্পনা প্রবণতা ওর বাবার কাছ থেকে পেয়েছে, মানে তোর দাদুর কাছ থেকে। আচ্ছা আমার কাছে শুনিস রে? আমাদের বাড়িতে জেনারেলি বাবার গল্পই হয় মা। ওমা সে তো হবে, উনি তো কোনোদিন শুধু আমাদের একা ছিলেন না, সারা দেশ, প্রেস, মিডিয়া, দেখছিস না এখনো পিছু ছাড়লো না। কি আবার তোমাদের কিছু ছাড়লো না? এসে গেছে, ভালো হয়েছে। আরে ওই মামনি ফিরে এসেছে তো, তাই তোমার কথাই হচ্ছিল। মা কেমন আছে? ঠিকই আছে, তোমার জন্য ফিরছিল রেডি আছে বাবু। বলছি সুবোধ জিমে গেছে? হ্যাঁ আমার আর যেতে
যেতে ইচ্ছে করলো না বুঝে। আচ্ছা আমার শিডিউলে কি জিম রোজ থাকে? মানে দেখলাম আমার শিডিউলে লেখা রয়েছে। তুমি তো কোনো একটা রুটিন ব্রেক করো না এমনিতে। তো ঠিক আছে, ভালোই হয়েছে আজকে যাওনি। তোমাকে আজকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, আসলে চারপাশটা তো দ্রুত বদলে যাচ্ছে, আর কিরকম যেন নিজেও তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না বলে মনে হচ্ছে। আর যাও, চেঞ্জ করে নাও। জানো, আমি তোমাদের জন্য একটু জলখাবার করে আর মামু যখন ফিরেছে, তুমি তো এসে গেছো। আচ্ছা। হ্যাঁ, যাও চেঞ্জ করে নাও, ফ্রেশ ফ্রেশ। বাহ, আরে ভালো গান। ও গান শুনে শোনে, কিন্তু সময় কখন? সময় হয় না। আহা, কাজ শুরু হয়ে গেছে। চান্স পেয়ে গেছেন আমার জননী। বলছি, তোমার রবীন্দ্রনাথের গান শুনতে ভালো লাগে? এটা কি বলছো? রবীন্দ্রনাথের গান শুনতে কার ভালো লাগবে না? এখন কত রকম নতুন রিসার্চ হচ্ছে, কত ওয়ার্ক হচ্ছে রবীন্দ্রনাথের কাজ নিয়ে, জানো? এতটা সময় চলে গেল, তবু রবীন্দ্রনাথ একইভাবে আমাদের মধ্যে রয়ে গেলেন। ক্লাসিক। আসলে টাইমলেস তো, তাই টাইমটা কোনো ফ্যাক্টরি নয়। রবীন্দ্রনাথের গান সর্বকালই সবার ভালো লাগে। ওনার কথা সুরের একটা অদ্ভুত মাধুর্য আছে না? যেমন এই গানটার কথা ভাবো না, কি কনসেপ্ট, কি লিরিক্স, কি ডেপথ গানের। ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। তোমার এই গান শুনতে ভালো লাগে? বাবা, প্রসঙ্গটা ভালো লাগা মন্দ লাগা নয়, প্রসঙ্গটা হচ্ছে প্রয়োজনীয়তা। আজকের সময় দাঁড়িয়ে মানুষটাকে নতুন করে অ্যানালাইজ করার তো প্রয়োজনীয়তা রয়েছে। বাহ, তোমরা এভাবে ভাবো, এটা ভেবে আমারও ভালো লাগছে, বুঝেছো? হ্যাঁ, এরা তোমরা বাপ মেয়ে জমে গেছো, এবার বসে বসে তোমরা গল্প করো, জমিয়ে আনো। আমি তোমাদের জন্য এক্ষুনি একটু জল। সবাদের সঙ্গে তুমিও গল্প করবে। এখন এত রাত বেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এসো, এসো, হাসলে অনেকক্ষণ কখন বেরিয়েছিস না? পরে হবে। আমাদের মেয়ে কিরকমভাবে ভাবতে শিখেছে সেটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু তোমাদের মেয়ে নয় গো, আমরা তোমরা বলে এখানে কিছু আসছে না। প্রত্যেকেই এভাবে ভাবে। কেন, সেদিনে একটা ম্যাগাজিনে পড়ছিলাম, জানো তো, আর্টিকেল লিখছে একজন সমস্ত জিনিয়াসদের নিয়ে, মানে রবীন্দ্রনাথ থেকে ভিনসেন্ট ভ্যান গঘ থেকে, যে সমস্ত মানুষগুলো তাদের সময় থেকে অনেক মা, তুই 5 মিনিট থাক, আমার 5 মিনিট থাকবে। তো সেই সকালে বেরিয়েছিস, আমি এক্ষুনি আমি তোর সব কথা শুনবো মা, আমি এক্ষুনি আসছি, ডাকছি তোর 5 মিনিটের মধ্যে। এসেলেই কাটিয়ে দাও সারা জীবন। যা বলেছো। তুই বল। হ্যাঁ, তাছাড়া বলছিলাম তো, যারা তাদের সময় থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন, আজকের সময় তাদেরকে করতে চাইছে, মানে একটা সময় আরেকটা সময়কে ফিরে পেতে চাইছে, which is very interesting, don't you think? মানে রবীন্দ্রনাথের এই গানটা নিয়ে যখন কথা বলছিলাম বলি, ভালো করে শুনলে অন্তরাটা, বল। অসীম কালে চেতিল দোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। স্পেস এবং ম্যানকাইন্ডের ইন্টারলিঙ্ক, সাহিত্য আর বিজ্ঞান কোএক্সিস্ট করছে, ভাবতে পারছো চিন্তাটা? এবং কোন যুগে ভাতার আরেকবার দিই, তোমার শুনলে ভালো লাগবে। লেটার প্লিজ। খোলো দ্বার, বার্তা এনেছি বিধাতা। কিছু মনে করবেন না, আমি বুড়ো মানুষ, তাই কাপি করে ফেলি মানে না। নাম তো ইটস অলরাইট, আর আপনার বলা লাইনটা শেষের কবিতায় পড়েছি অলরেডি। ভেরি ইন্টেলিজেন্ট। কি তাই না? আপনি আপনাকে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি তো আর 5টা মানুষের মতোই কমন ম্যান। না না, আপনাকে আমি যেন কোথায় দেখেছি, মনে পড়ছে না। আমার শরীরে একটা অস্বস্তি হচ্ছে, একটা অশান্তি
হচ্ছে, একটা কিরম না পাওয়ার যন্ত্রণা, একটা বেদনা। আপনার কি শরীর খারাপ লাগছে স্যার? স্যার, হ্যাঁ হ্যাঁ, গত কয়েকদিন ধরে তো সবাই আমার এই নামে সম্বোধন করেছে, কিন্তু আপনি কি করে জানলেন? আমি কি হলো চলুন। হ্যাঁ, কি বললেন? সব সময় বলে থাকি আমার সঙ্গে কি করবেন না, একদমই কি করবেন না, আমার কত কাজ বাকি। হ্যাঁ, দায়িত্ব নিতে ভালোই লাগে। বলো। হ্যাঁ বলো বলো বলো, আপনি তো আমাকে তুমি বলেই কথা বলতেন, কিন্তু কোথায় বলতেন মনে পড়ছে না কেন? একটা অশান্তি, একটা কিরকম যন্ত্রণা। ওই ভাবটা কেটে যাবে। আমার সমস্যা পেলে আমি কোথায় যাবো? আমি কি আপনার মতো এরকম ছুটে ছুটে বেড়াতে পারি? কিন্তু যেতে তোমাকে হবে। আবার আসবে। কোথায়? এইখানে, এই পর্যায়ে, এই স্টেজে, এইভাবে। মানে মানে গানের নিয়মে অনেকেই এমন আসে, এটাই স্বাভাবিক। তাই তো বলতে চাইছিলাম। কিছু বলেন। এই সব তোমার জন্য অপেক্ষা করে আছে, থাকে। চলো ফিরে আসতে হবে। আমি পদ মর্যাদা ভালোবাসা সব পেয়ে গেছি কেন ছাড়বো? পেয়ে গেছি। হয়তো হঠাৎ করে টপকে গিয়ে আমি কি জানি না, পাওয়াটাই আসল পেলে কেন ছাড়বো? অত ভেবে কি হবে? পেলে কেন ছাড়বো? এইভাবে কিছু হয় নাকি? অর্জন করতে হয়, লড়াই করে, সংগ্রাম করে, সময় আর সদিচ্ছার আগুনে জাল দিতে দিতে তৈরি হয় এই মোহময় জীবনের গল্প। আপনি জানতে পেরে চান সারা জীবন শুধু দৌড়াতো। একটু ঠিক হতে দেবেন না আমাকে, ঠিক হতে দেবেন কেন? থামলে চলবে কেন? চলো চলো, একটা প্ল্যাটফর্ম হবে। যেতে চাই, যাবো না। আওয়াজ যাবো না, যাবো না, যাবো না, যাবো না, আওয়াজ শুনছি। আরে চলো, যাবো না, যাবো না, যাবো না। অসীম! কোথাও একটা থেকে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আসবে, হয়তো এখানেই আসবে, কিন্তু নিজেকে পথ করে এখানে আসতে হবে। বিদ্যুৎ! কোথাও একটা থেকে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আসবে, হয়তো এখানেই আসবে, কিন্তু নিজেকে পথ করে এখানে আসতে হবে। কোথাও একটা থেকে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আসবে, হয়তো এখানেই আসবে, কিন্তু নিজেকে পথ করে এখানে আসতে হবে। কোথাও একটা থেকে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আসবে, হয়তো এখানেই আসবে, কিন্তু নিজেকে পথ করে এখানে আসতে হবে। আমি এখানে এইভাবে মায়ের দেওয়ার রেশন কার্ড আর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি কেন? আমি প্ল্যাটফর্মে বা কি করছি? আমি নিজেকে শেষ করে দিতে এসেছিলাম। ছি 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 ছি। আমি একজন প্লেয়ার। আমি কত কড়া থেকে বেরিয়ে গোল করি। আমি এইভাবে নিজেকে শেষ করে দিতে পারি না। আমি সব আবার অর্জন করবো, সব নিজে খেটে আমি সেই ভালোবাসা, পদ, মর্যাদা সব আমি আবার অর্জন করবো। আমি আবার